আহো বাতিজা আহো, ইউনুস কাকু কি জিনিস তোমরা এখনো বুঝবার পারছো? ভারতের বিরুদ্ধে লড়েছিল যে যুদ্ধ বিমান, সেই ধরনের ফাইটার এবার বাংলার আকাশ রক্ষায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের শক্তিশালী যুদ্ধ বিমান JF-17 থান্ডার কিনতে পারে বাংলাদেশ। দর্শক, ব্রেকিং নিউজ। বাংলাদেশ ইস্যু নিয়ে চীন এবং পাকিস্তানের ভিতরে আলোচনা হয়েছে এবং বাংলাদেশকে রক্ষায় চীন এবং পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে। যে কোনো মূল্যেই হোক বাংলাদেশ রক্ষা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশ বিষয়ে চীন এবং পাকিস্তানের এই বৈঠকে বসতে হলো কেন? তার মানে কি আমাদের থেকেও বেশি নিউজ অবশ্যই তাদের কাছে আছে, গোয়েন্দা তথ্য। তার মানে কি এটা প্রমাণিত বা তারা তথ্য পেয়েছে যে হয়তো ভারত বাংলাদেশকে আক্রমণ করবে? আল্লাহর মেহেরবানিতে, নবীর দয়ায় জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা বলেছি ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তবে আমরা মোদির গোলাম হিসেবে কাজ করব না, অমিত শাহর গোলাম হিসেবে কাজ করব না। দেখবেন আপনার ধানি শিশু স্লোগান দিচ্ছে, কিন্তু ভোট কিন্তু শতাকলিতেই দিবে ইনশাআল্লাহ। চাঁদাবাজদের প্রশ্রয় দিবে, চাঁদাবাজদের শেল্টার দিবে। বিএনপি আর ওই অবস্থানে নাই। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই। দর্শক, দেশ কোন দিকে এগোচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি কি, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন, তাহলে সবকিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ, যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। বিএনপির পক্ষে প্রশাসনের রহস্যজনক ভূমিকা, জামাত এনসিপি নড়ে চড়ে বসেছে, জেগে উঠেছে। অতএব প্রশাসনকে সঠিক পথে আসতেই হবে এবং এ ধরনের পক্ষপাত চলবে না। দর্শক, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে, এটা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। স্পষ্ট কথা, প্রার্থীরা দলের শীর্ষ নেতারা যখন এভাবে খোলামেলা বলেন, বুঝতে হবে তাও আবার এনসিপি জুলাইয়ের প্রধান নেতৃত্ব, এটা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এর আগে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, এর আগে জামাত ইসলামী নির্বাহী পরিষদ মিটিং করে সেম কথা বলেছে যে প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে এবং পক্ষপাত করছে। এই জায়গায় প্রশাসনের খবর আছে। এবার এছাড়া জামাত শিবিরপন্থী অ্যাক্টিভিস্ট যারা আছে, এনসিপি পন্থী অ্যাক্টিভিস্ট, তারাও মুখ খুলছে যে প্রশাসন নির্লজ্জভাবে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তো এই যে সমালোচনা, এই যে অভিযোগ, এই অভিযোগ অত্যন্ত ভয়াবহ। এই অভিযোগের ফলে যদি এই মুখ খোলা, জেগে ওঠা, প্রতিবাদ, এর ফলে যদি প্রশাসন লাইনে আসলো, আর যদি সঠিক পথে না আসে, তাহলে কারচুপি নির্বাচন হলে সেই নির্বাচন বাতিল করাতে বাধ্য করা হবে। তখন দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি হতে পারে। তখন 111-এর সম্ভাবনা থাকবে, মিলিটারি রুলের সম্ভাবনা থাকবে। কারণ ইউনুস নির্বাচন করার পর যদি সুষ্ঠু না, সেটা বাতিল করে যে থাকবেন কি থাকবেন না, বা থাকতে পারবেন কি পারবেন না, বা থাকা উচিত কি অনুচিত, এটা নিয়ে নানা প্রশ্ন দেখা দিবে। কারণ যে ইউনুস সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, তিনি নির্বাচনের পর কোন দুঃখে থাকবেন? অতএব যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে কথাটা জামাত একটু ভদ্র ভাষায় বলেছে যে একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে প্রশাসন। নাসিরুদ্দিন পাটোয়ারি আরেকটু কঠোর ভাষায় বলেছিলেন, কিন্তু একদম খোলামেলা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আরো বলেছেন তারেক রহমান কয়টা সিট চায় 300 আসনের মধ্যে, তাকে দিয়ে দেওয়া হোক, তাহলেই তো ঝামেলা শেষ। এখন কি মনে করেন, হাসনাত নাসিরুদ্দিন পাটোয়ারিদের সামনে, সারজিদের সামনে এভাবে প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত করে বিএনপিকে জিতিয়ে দিবে, আর হাসনাত নাসিরুদ্দিন পাটোয়ারির আঙ্গুল চুষবে নাহিদরা? এটা হতে পারে। এর মানে এর একটা দফা রফার একটা সমাধান মাস্ট হবি, করা লাগবে, কোনো উপায় নেই, কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। এখানে নির্বাচন কমিশনকেও দায়ী করছে, শুধু প্রশাসন না। নির্বাচন কমিশন যেমন এই জামাতের প্রার্থীদের সেম কাগজপত্রে জামাতের প্রার্থীর নমিনেশন বাতিল, আর বিএনপিটা বৈধ, সেম কাগজপত্রে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে 4 জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই বিষয় নিয়ে যখন আমি নিজেই নির্বাচন কমিশনের একজন অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে আলাপ করলাম, তখন বলছে আমাদের কিছু করার নেই, সমস্যা নেই, আপনারা আপিল করেন। এর মানে আসলে তারাও এই ধান্দাবাজির সাথে জড়িত বলে মনে হচ্ছে এবং তারা অনেকটা অসহায় যদি সেটা না হয়ে থাকে। এর মানে প্রশাসন চাচ্ছে, প্রশাসনের ভূমিকাটা কি দেখেন, তাদের যে সুপ্রিমেসি ওইটা ধরে রাখতে চাচ্ছে যে ক্ষমতায় যেই আসুক আমাদেরকে আব্বা মানতে হবে, রাষ্ট্রে আমাদের সবচেয়ে গুরুত্ব থাকবে, এইটা নিশ্চিত করতে চাচ্ছে প্রশাসন। কিন্তু আমরা জনগণের সার্ভেন্ট, চাকর, জনগণের শাসন কায়েম হোক, আমরা চাকরি করি, আমরা হুকুমের দাস, এই ধরনের মানসিকতা তাদের মধ্যে নেই। হাসিনার আমলে ক্ষমতা চর্চা করতে করতে, কারণ হাসিনা আমলে এই প্রশাসনের লোকজন, এই ডিসিএসপিরাই হাসিনাকে জিতিয়ে দিয়েছে, রাতে নির্বাচন করে, দামি নির্বাচন করে, আর এর বিনিময়ে তারা অগাধ ক্ষমতা এক্সারসাইজ করেছে। এই ক্ষমতা এক্সারসাইজের মাত্রাটা ছিল মারাত্মক। যেমন দর্শক, বরিশালের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সানিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, শেখ হাসিনার সরাসরি আত্মীয়, শেখ হাসিনার আপন ফুফাতো ভাইয়ের ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে। তিনি বেয়াদবি করেছিলেন
একজন ইউএনওর সাথে, সেই ইউএনও আবার আমার খুব কাছের বড় ভাই, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার হলের বড় ভাই, একসাথে নামাজ পড়তাম, একসাথে খেতাম। আমি টিভিতে দেখে চিনে ফেলেছি তখনকার সময়, এটা কমপক্ষে 4 বছর আগে কথা হয়তো। আমি দেখে চিনে ফেলেছি যে এই তো মনির ভাই অত্যন্ত ভদ্র ছেলে, নিরীহ ছেলে। তিনি ফেয়ারলি বিসিএস দিয়ে নিয়োগ পেয়েছেন এবং ফেয়ারলি ওখানে গিয়েছেন। তিনি কোনোদিন কোনো রাজনীতি করেননি, কিন্তু আওয়ামী লীগ আমলে চাকরি করতে হলে তো তাদের পা চাটতে হতো, শেখ হাসিনাকে আব্বা আব্বা বলতে হতো, শেখ মুজিবকে। দ্যাট ওয়াজ রিয়ালিটি। সে মনির ভাইয়ের সাথে বেয়াদবির, এখন মনির ভাই তো ইউএনও মানুষ, বরিশাল সদরের, সে অত্যন্ত ভদ্র এবং নিরীহ ছেলে। তিনি মাথা নিচু করে সেখানে পরাজিত হয়ে এসেছেন, কিন্তু তিনি কোনো উচ্চপত্র করেন। কিন্তু তিনি তো অ্যাডমিন ক্যাডার, তার অ্যাডমিন ক্যাডারদের সংগঠন রয়েছে, তারা রাষ্ট্রে অত্যন্ত প্রভাবশালী, অনেক এমপি মন্ত্রীর চাইতে পাওয়ারফুল। শেখ হাসিনা তাদেরকে পাওয়ার দিয়েছে, দুর্নীতি করার সুযোগ দিয়েছে, মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করার সুযোগ দিয়েছে, পাওয়ার দিয়েছে। কেন দিয়েছে? তারাই তো হাসিনাকে অবৈধ নির্বাচনের মাধ্যমে টিকে রেখেছে। তারা হাসিনাকে বলেছে, আপা আপনার আত্মীয় হোক আর যা হোক, মেয়র আমার অ্যাডমিন ক্যাডারের সাথে বেয়াদবি করেছে, অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শেষ পর্যন্ত ওই এক ঘটনায় সাদিক আব্দুল্লাহর রাজনীতি নাই হয়ে গেছে। যারা জানেন না এখন জেনে নেই। সাদিক আব্দুল্লাহকে হাসিনা মনোনয়ন দেননি সিটি কর্পোরেশন নির্বাচনে, আরেকজনকে দিয়েছে, এমপি ক্যান্ডিডেট হিসেবেও নমিনেশন দেন। অথচ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং টোটাল বরিশালে হাসিনার ঘনিষ্ঠ 4 জন যদি থাকে, তার মধ্যে একজন হচ্ছে সেই সাদিক আব্দুল্লাহ। হাসিনা অনেক কষ্ট পেয়েছেন যে আমার ভাগ্নের মতো তাকে আমি কোথাও নমিনেশন দিতে পারছি না, কিন্তু জেলা আওয়ামী লীগের পদটা কিন্তু আছে। আমার তো কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগলেও কিছু করার নেই। হাসিনা বাধ্য হয়েছে তাকে নমিনেশন না দিতে। কারণ কি? হাসিনা নিজেই ওই অ্যাডমিন ক্যাডারদের পালেন এবং তাদের সুযোগ সুবিধা কিছু পাওয়ার। এরকম আরো অনেক নেতা আছে আওয়ামী লীগের যাদের রাজনীতি নাই হয়ে গেছে ওই অ্যাডমিন ক্যাডারের সাথে বেয়াদবি করার কারণে। অথচ এথিক্যালি তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর। এরকম ক্ষমতা থাকার কথা নয়। ইউরোপ আমেরিকা উন্নত দেশে যান, এরকম পাবলিক সার্ভিস যারা আছে, এটা কোনো লুক্রেটিভ চাকরি না, এখানে কোনো পাওয়ার নেই, এটা জনগণের সেবা। যারা পাওয়ার চান, উন্নত জীবন চান, তারা ব্যবসা করবেন, অন্য চাকরি করবেন, অনেক বেতনে। কিন্তু সরকারি চাকরি যারা করবেন মানুষের সেবার জন্য, তো এটা নাই, তারা পাওয়ার দেখায়। তো দর্শক, এই প্রশাসন তাদের সেই পাওয়ার ধরে রাখার জন্য এখন বিএনপির দালালি করেছে। এরা এখন গুলশানের অধীনে চলে, এর মানে সরাসরি তারেক রহমানের কথাই চলে, এটি হাসনাত আব্দুল্লাহ বলেছেন। আর এইভাবে তারেক রহমানের কথা যে প্রশাসন চলে, তার অধীনে তো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আর সুষ্ঠু না হলে তখন জামাতের নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা কথা বলেছিলেন যে নির্বাচন সুষ্ঠু না হলে সেই নির্বাচন বাতিল করতে হবে। ডক্টর ইউনূসের কাছে এমন নিশ্চয়তা চায় জামাত। দর্শক, ব্রেকিং নিউজ, বাংলাদেশ ইস্যু নিয়ে চীন এবং পাকিস্তানের ভিতরে আলোচনা হয়েছে এবং বাংলাদেশকে রক্ষায় চীন এবং পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে, যে কোনো মূল্যে হোক বাংলাদেশ রক্ষা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশ বিষয়ে চীন এবং পাকিস্তানের এই বৈঠকে বসতে হলো কেন? তার মানে কি আমাদের থেকেও বেশি নিউজ অবশ্যই তাদের কাছে আছে, গোয়েন্দা তথ্য। তার মানে কি এটা প্রমাণিত বা তারা তথ্য পেয়েছে যে হয়তো ভারত বাংলাদেশে আক্রমণ করবে? এই কারণে চীন পাকিস্তান জরুরি ভিত্তিতে মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই অঞ্চলে ভারতকে দাদাগিরি করতে দেওয়া যাবে না। এবং এই ধরনের একটা নিউজ দিয়েছে খোদ ভারতেরই পত্রিকা, যেখানে বলতেছে যে ভারত নিজেই আসলে শঙ্কায় আছে। দেখুন, মুস্তাফিজকে বাদ দেওয়াকে কেন্দ্র করে যেটা হয়েছে আপনারা সবই জানেন যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে, বিনিময়ে বাংলাদেশ বলেছে তারা বিশ্বকাপে যে টিম সেটা তারা ভারতে পাঠাবে না। এবং এরপরেই কিন্তু ভারত নড়ে চড়ে বসেছে এবং ভারত বুঝতে পেরেছে যে এই মুস্তাফিজের 9 কোটি টাকা সেট করতে গিয়ে আমাদের প্রায় 100 কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, ম্যাচগুলো হবে না, ম্যাচের প্রস্তুতি, ওই দিনে টিকিট বিক্রি, আইপিএল সত্য টেলিভিশন দেখাবে না বাংলাদেশে, সবকিছু মিলিয়ে ভারত একটা বিশাল ধরা খেলো। কিন্তু অবশ্যই এইসব ধরায় মানে 100 কোটি 200 কোটি টাকা এইসব মানে বাংলাদেশ ভারতের সব দেশের মতো দেশে কি আসে যায়, তাই না? কিন্তু কথা হচ্ছে যে প্রেস্টিজ ইস্যু, যে তুমি আমার দেশের খেলোয়াড়কে আইপিএল থেকে বিনা কারণে বিনা দোষে বাদ দিলা, আমি কিছু করে বসে থাকবো না। গোলামির দিন শেষ। ওই গোলামির দিন হাসিনার সঙ্গে পালিয়ে গেছে 5ই আগস্ট। এবং তারপরে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি। এবং আপনারা জানেন যে গত পরশুদিন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার রাজধানী কারাকাস আক্রমণ চালিয়ে একদম খোদ প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে তুলে নিয়ে আমেরিকায় বিচার করা হচ্ছে এবং সমস্ত বিশ্ব হতবাক। এবং এই ঘটনায় পুরো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে, বা যেহেতু কাজটা আমেরিকা করেছে কাজেই সবাই নিন্দা জানিয়ে চুপ করে আছে, এক্সট্রা করার কি। এখন এই যখন অবস্থা, তখন অনেক জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে ছবি বানিয়ে দেখাচ্ছে যে ডক্টর ইউনূস ভারতের বায়ুসেনাদের হাতে বন্দী, 2 জন 2 পাশে হাত দিয়ে ধরে রেখেছে। মানে এটা এআই দিয়ে তৈরি করা, এবং এগুলো কিন্তু ভারতের উগ্র হিন্দুবাদীরা খুব শেয়ার করতেছে। হতেও পারে, অনেকে চিন্তা করতেছে। তো এই যখন অবস্থা, তখন অনেকে বলে যে আমরাও পারি এরকম ইউনূসকে ধরে নিয়ে আসতে। এই আমেরিকা যেমন ওই কারাকাসে গিয়ে মাদুরাকে ধরে নিয়ে আসতে বিচার জন্য, আমরা এরকম ধরে নিয়ে আসবো, এসে দিল্লির কোর্টে বিচার করবো। কেন বিচার করবে? ওই হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা। আচ্ছা, একটা কথা বলি, বাংলাদেশে 100%-এর ভিতরে 90% মুসলমান, 10% হিন্দু। তাহলে যদি বাংলাদেশে 10 জন লোক মারা যায়, তার ভিতরে একজন তো হিন্দু থাকে, তাই না? আর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, যা অস্বীকার করার কিছু নাই। তো যখনই হিন্দু মারা যায়, 2 জন মারা যায় সাম্প্রতিক সহিংসতায়, বাট বেশিরভাগই মারা যায় ছিনতাইকারী বা এরকম আছে। তো বাংলাদেশ আসলে আইনশৃঙ্খলা ভালো না। তো এগুলোকে ইস্যু করা হয়। তো এইসব বিষয় নিয়ে মূলত চীন পাকিস্তান বৈঠকে বসেছে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশকে রক্ষা করতে হবে। এবং দর্শক, বর্তমানে যেভাবে বিশ্ব পরিস্থিতি, তাতে আসলে একটা জোট করলে ভালো আর কি, যদি সেই জোটের সঙ্গীরা বিশ্বস্ত হয়। তো এখন চীন অবশ্যই অনেকে বিশ্বাস করে না, কারণ অনেকে মনে করে যে চীন তো ভেনেজুয়েলাকে উদ্ধার করতে যায়নি। বাট তারপরে একটা জোটের গুরুত্ব আছে, কারণ জোট হলে আসলে মূল্যায়নটা বাড়ে। আমাদের তো ছোট দেশ, তাই না? আরো ভারতের পেটের ভিতরে। এই জন্য আমাদের একটা জোট দরকার, যারা আমাদেরকে হেল্প করবে। পাকিস্তান, চীন অবশ্যই ভালো হয়, চীন শক্তিশালী দেশ। তো যাই হোক, আমি মূল আলোচনায় চলে যাই যে আসলে কি কি বৈঠক হয়েছে। আনন্দবাজার পত্রিকা লিখেছে যে বৈঠকে কাশ্মীর ও বাংলাদেশ ইস্যু,
দক্ষিণ এশিয়ায় একতরফা পদক্ষেপের বিরোধিতা করার বার্তা চীন ও পাকিস্তানের বৈঠকে। বৈঠকের পরে দুই দেশের যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথা বলা হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথা বলা হয়েছে। বৈঠকে বসেছিল চীন ও পাকিস্তান এবং সেই আলোচনা উঠে এসেছে কাশ্মীর ও বাংলাদেশ প্রসঙ্গ। বৈঠকে চীন ও পাকিস্তানের বার্তা, দক্ষিণ এশিয়ায় যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে তারা। গুরুত্ব দিতে বলা হয়েছে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের বিদেশ মন্ত্রীদের সঙ্গে আলোচনাতেও। বৈঠকের পরে দুই দেশের যৌথ বিবৃতি মানে জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশ করা হয়। সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথাও বলা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পরে চীন, পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার, খেয়াল করুন, শেখ হাসিনা সরকারের পতনের পরে চীন, পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার নতুন ফল পেতে প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাক চীন যৌথ বিবৃতি অনুযায়ী দুই দেশ আন্তর্জাতিক নিয়ম মেনেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি শৃঙ্খলা ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে জোর দিয়েছে। স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতার অমীমাংসিত বিষয়গুলিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও জানানো হয়। বিবৃতি অনুযায়ী জম্মু ও কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থান এবং ওই অঞ্চলে উন্নয়ন প্রসঙ্গে ইসলামাবাদের তরফে জানানো হয় চীনকে। ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব মেনে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ সমাধানের বার্তা দেওয়া হয় চীনের তরফে। বিবৃতিতে সিন্ধু জলশক্তি ও ভারতের কথা উল্লেখ না থাকলেও আন্তঃসীমান্ত সম্পদ নিয়ে আন্তর্জাতিক চাহিদার পূরণের জন্য দুই দেশের সমঝোতা ইত্যাদির কথা বলা হয়। এবং দেখেন, তাইওয়ান, তিব্বতের জিজাং, হংকং এবং দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অবিচ্ছেদ্য অংশ দাবি করে বেইজিং এর পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান কিন্তু এখন এই চীন এবং আমেরিকা দুজনকে পক্ষে রাখতেছে। ট্রাম্পকে বলছে আমি তোমাকে আমার বিপুল খনিজ সম্পদ দেবো, আর চীন তো আগে থেকেই আছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটা বিরোধ চলতেছে, মাঝে মধ্যে যুদ্ধ হয়। তো এই কারণে আর কি চীন উদ্যোগ নিয়েছে এটাকে একটু করার, আর কি এটাকে শীতল করার উদ্যোগ নিয়েছে। তো সব বিষয়টা ভালো উদ্যোগ, কারণ পরাশক্তিগুলো এখন যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে। কারণ 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালালো, বা এই 2026 সালে ট্রাম্প ভেনেজুয়েলায় হামলা চালালো, তার মানে হচ্ছে বৈশ্বিক যে অর্ডারটা এটা ভেঙে পড়েছে। এখন যে কেউ ইচ্ছা করলে যে কিছু করতে পারে। আবার সেই স্নায়ু যুদ্ধের মতো পরিস্থিতি, আবার সেই মানে মনস্তাত্ত্বিক লড়াইয়ের পরিণত হয়েছে। এখন ছোট দেশগুলো নিরাপদ নয়, আমাদের বাংলাদেশের মতো ছোট দেশগুলো নিরাপদ নয়। সুতরাং আমাদের এখন দরকার জোট। এখন এই যে নতুন চীন, পাকিস্তান, বাংলাদেশ জোট, এই জোটটা আসলে হওয়া উচিত। এবং ডক্টর ইউনূস আর অল্প কয়েকদিন আছে, মনে হয় মাসখানেক আছে বা তার একটু বেশি, তার উচিত আসলে মানে উনি বিদায় নেওয়ার আগেই যাতে এই জোটটা তৈরি হয়, চুক্তি সই এবং কার্যকারিতা। আমি জানি না আসলে কতটুকু হবে, কারণ জোট তো আর তার ব্যাপার না, এখানে চীন জড়িত, পাকিস্তান জড়িত, আরো নানা বিষয় আছে। এবং এই জোটের কি আইন হবে, কি কারণ হবে, সব মিলিয়ে আমি জানি না আসলে তুমি পারবেন কিনা, বাট একটা জোট করার দরকার। এটা গেল একটা মত যে এই জোটটা করলে আসলে ছোট দেশগুলো ভালো থাকবে এবং ছোট দেশগুলোকে খতম করতে পারবে না ভয়। বাট আরেকটা বিষয় আছে যে আসলে জোট না করাই ভালো, জোট করে খেপিয়ে তুললে আর আক্রমণ বেশি হয়। যেমন ইউক্রেন চেয়েছিল ন্যাটো জোটে যোগ দিতে, আমেরিকা বলছিল আসো আসো আসো, পরে রাশিয়া আক্রমণ করলো। এখন ইউক্রেনের পাশে আর কেউ নাই, ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্ষা করতেছে দেশে দেশে করে। আর দ্বিতীয়ত এই যে ভেনেজুয়েলা, সে রাশিয়া এবং চীনের কাছে অনেক হেল্প পাইছিল, এবং ভেনেজুয়েলা কিন্তু এই চীনকে স্বল্প মূল্যে তেল দিত। চীনের কিন্তু খনিজ সম্পদ নাই, তেল দিত। আর ওই রাশিয়ার নিজের তেল আছে, সমস্যা নেই। রাশিয়া বা ইউক্রেন যুদ্ধে দুর্বল হয়ে গেছে। পরে যখন আমেরিকা আক্রমণ করলো তখন কিন্তু কেউই আসে নাই, চীন, রাশিয়া কেউই ভেনেজুয়েলাকে বাঁচাতে আসে নাই। তারা শুধু নিন্দা প্রস্তাব দিয়ে শেষ করেছে। এখন এমন চুক্তি আমাদের দরকার নাই যে যদি ভারত বাংলাদেশ আক্রমণ করে তাহলে ওই পাকিস্তান এবং চীন নিন্দা জানিয়ে শেষ করবে, এমন দরকার নেই। আবার আরেকটা কথা আছে, যেমন চীন, পাকিস্তান, বাংলাদেশ যদি একটা জোট করে যে একটা দেশ আক্রান্ত হলে অন্য দুইটা দেশ এগিয়ে আসবে হেল্প করার জন্য। এখন মনে করেন কাশ্মীরের এখান দিয়ে পাকিস্তান ও ভারত যুদ্ধ বেজে গেল, এখন বাংলাদেশ কি যাবে সেখানে ভারতের সঙ্গে যুদ্ধ করতে? আমার তো মনে যাওয়া ঠিক হবে না। এরকম হয়, যেমন এত জিনিস দেখেন, কদিন আগে হলো না পাকিস্তান সৌদি আরব জোট, যে এক দেশ আরেক দেশকে বিপদ আপদে রক্ষা করবে। পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব রক্ষা করবে, আর সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান রক্ষা করবে। কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে শুধুমাত্র সৌদি আরব আক্রান্ত হলেই পাকিস্তান রক্ষা করবে, পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব আসবে না। আচ্ছা, এই পাকিস্তান সৌদি আরব চুক্তির পরে কিন্তু আফগানিস্তান পাকিস্তানকে আক্রমণ করেছিল, তাহলে কি সৌদি আরব পাকিস্তানের হয়ে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে? করে নাই তো। আবার যদি ভারত পাকিস্তান যুদ্ধ আবার বেজে যায়, আপনি কি মনে করেন যে সৌদি আরব আসবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে? আমি মনে করি না। সুতরাং চুক্তি হলে হবে না, যে চুক্তিটা থাকতে হবে যে আমি ছোট দেশ বাংলাদেশ, আমি ভাই তোমাদেরকে হেল্প করবো, মানে ব্যবসা বাণিজ্য দিয়ে বিভিন্ন চুক্তি মুক্তি আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি। বাট ওই যুদ্ধ বাজলে আর যদি আমি আক্রান্ত হই তাহলে আমাকে তোমরা হেল্প করবো, আর তোমরা আক্রান্ত হলে আমার হেল্প করার বাধ্যবাধকতা নাই। আমি ছোট দেশ, ছোট মানুষ, এই যদি এরকম চুক্তিতে আসা যায় তাহলে ভালো হয়। কারণ আমরা কিন্তু শুধু আত্মরক্ষাই করবো। এখন যদি ভারতের সঙ্গে যুদ্ধ বাজে সেটার অংশ আমাদের হওয়ার দরকার নেই, পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ বাজে সেটার অংশ আমাদের হওয়ার দরকার নেই। যদি আমাদের আক্রমণ করে তাহলে তোমরা আমাদেরকে হেল্প করবা, বিনিময়ে ব্যবসা বাণিজ্য, তারপরে চীনের বিআরআই রোড, বেল্ট রোড ইনিশিয়েটিভ, আরো নানা রকম চুক্তি মুক্তি, যা সংস্কৃতি, তারপরে ব্যবসা বাণিজ্য যেগুলো আছে সমস্যা নাই, পরস্পর যাওয়া আসা, ট্যুরিজম সবকিছু হতে পারে। বাট ওই রকম ওই একটা দেশ আক্রান্ত হলে আরেকটা দেশ ঝাঁপিয়ে পড়বে এবং নিজের আক্রান্ত হয়েছে বলে ধরে নিবে, এই ধরনের চুক্তি চীন এবং পাকিস্তানের সঙ্গে আসলে না করাই উচিত। চুক্তিতে এরকম হওয়া উচিত যে তোমরা আক্রান্ত হলে আমি যাবো না, বাট আমি আক্রান্ত হলে তোমরা আসবে, কারণ আমি ছোট এবং অন্যান্য বিষয়ে আমাদের সবার সমানভাবে সহযোগিতা চলবে। এরকম চুক্তি হলে আমার মনে হয় ভালো হয়। এবং অবশ্যই চীন এবং পাকিস্তান জরুরি বৈঠকে এই বাংলাদেশকে রক্ষার যে সিদ্ধান্ত হয়েছে সেটা অবশ্যই
প্রশংসনীয় এবং এতে ভারতের দাদাগিরি একটু হলেও হুমকির মুখে পড়লো বলে মনে হয়। এবং এই খবরটা দিয়েছে পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এবং সেখান থেকে অনুবাদ করেছে ভারতের বাংলা পত্রিকা আনন্দবাদ। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলের জন্য আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।